তারপর কি অবস্থা আপনাদের? আজকে কয়টা ক্লাস করলেন আপনারা? স্যার একটা। আর কয়টা করবেন? স্যার আরেকটা, এই আজকের এটা আরেকটা আছে, টোটাল তিনটা। তিনটা। বুঝতে পারলাম। টেকনিক্যালি চারটা হবে কেন? ওই স্যার আনিয়ে স্যার একসাথে দুইটা ক্লাস নেয় আর কি। ও, আচ্ছা আচ্ছা, বুঝলাম। যাই হোক, আর সময় নষ্ট না করি। আর কেউ আসবে বলে মনে হয় না। আর আসলে জয়েন করুক। তো যাই হোক, আমাদের চ্যাপ্টার 9-এ আমরা লাস্ট ক্লাসে কিছু মেথড নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে কি অ্যাপ্রেজাল করার কিছু মেথড। সো আমরা কিছু টুলস আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বিহেভিয়ারালি অ্যাঙ্কর্ড রেটিং স্কিলস। ঠিক আছে, সো এটা আরেকটা মেথড আগের গুলোর মতো। সো এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমাদের শুরুতে, মানে আমরা স্টেপ বাই স্টেপ যাব আর কি। এখানে আমরা ক্রিটিক্যাল ইনসিডেন্ট সম্পর্কে আমরা লিখবো বা আইডেন্টিফাই করব। সো একটা রোলে কি কি ক্রিটিক্যাল কাজ করা হতে পারে বা ক্রিটিক্যাল কোনো ইনসিডেন্ট যদি হয় সেটা আইডেন্টিফাই করাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো ওটার উপর বেস করে আমরা পারফরমেন্স ডাইমেনশন আইডেন্টিফাই করব। মানে হচ্ছে কি এক একটা স্কিল হয়তো বা দরকার বা এক একটা কাজের ডাইমেনশন থাকতে পারে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, সো এটার পরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি আগে লিখে নিই। এটা হচ্ছে গিয়ে রাইট ক্রিটিক্যাল ইনসিডেন্স, ডেভেলপ পারফরমেন্স অ্যালোকেট ডাইমেনশনস, তারপর হচ্ছে রিঅ্যালোকেট ইনসিডেন্স, স্কেল দা ইনসিডেন্স, তারপরে ডেভেলপ ফাইনাল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তো এখানে বিষয়টা হচ্ছে কি আমাদের প্রথমে ক্রিটিক্যাল ইনসিডেন্ট গুলো বা ঘটনাগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং এরপরে যেই জব নিয়ে কথা বলা হচ্ছে সেই জবের কিছু পারফরমেন্স আর ডাইমেনশন আইডেন্টিফাই করতে হবে। এই ধরেন আমরা যদি বলি একজন দোকানদার, তার কি কি স্কিল দরকার, তার সেলসম্যানের স্কিল দরকার, তার ফাইন্যান্সের স্কিল দরকার, অ্যাকাউন্টিং এর স্কিল দরকার, নেগোসিয়েশন স্কিল দরকার, মানে ক্লায়েন্ট রিলেটেড স্কিল দরকার, অনেক স্কিল দরকার হতে পারে। ঠিক আছে, সো এগুলা এক একটা পারফরমেন্সের ডাইমেনশন। এই ডাইমেনশন অনুযায়ী সে সারাদিনে যত কাজ করে সব কাজগুলোকে এক একটা ডাইমেনশনের হেডিং এ যদি আমরা লিখি, আইডেন্টিফাই করি, তখন কিন্তু বোঝাটা খুবই সহজ হয়ে যায় যে তার পারফরমেন্স আসলে ভালো নাকি খারাপ। আমরা যদি ফাইন্যান্সের কোনো রোলের ক্ষেত্রে চিন্তা করি, সো আপনি চিন্তা করে দেখেন, আপনি ডেটা অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট পজিশনের জন্য যদি থেকে থাকেন, সো আপনার পারফরমেন্সটা কিভাবে অ্যাপ্রেস করা উচিত বা কিভাবে জাজ বা অ্যাসেস করা উচিত। সো আপনার ইন জেনারেল কিছু ডাইমেনশন অবশ্যই আছে। ঠিক আছে, সো এটা আমরা যদি আইডেন্টিফাই করি, তো আপনার এমন হতে পারে আপনার ডাটা অ্যানালাইসিস স্কিলের একটা বিষয় আছে, সো ওটার আন্ডারে অনেক কিছু কাজ আপনি করেন বা কোনো ক্রিটিক্যাল ইনসিডেন্ট যদি হয়। এরপরে থাকবে হচ্ছে কমিউনিকেশন স্কিল, এটা আপনি রিপোর্ট প্রেজেন্টেশন যদি করেন বসের সামনে, এটা হতে পারে। এরপরে থাকতে পারে আপনার প্রবলেম সলভিং স্কিলস, আপনি রিসার্চ করার সময় অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, সো ওগুলো কিভাবে আপনি ডিল করেন। এরপরে থাকতে পারে আপনার নলেজের বিষয়টা, আপনার বিজনেস সম্পর্কে নলেজ কি অবস্থা। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমরা বলতে পারি। তারপর হচ্ছে কোলাবোরেশন, আপনার টিমে যদি কাজ করা লাগে, আপনি টিমের সাথে কিভাবে কোলাবোরেট করতেছেন। আমি এগুলো সব এক্সাম্পল বলতেছি, এগুলো আবার মানে ফর্মাল কোনো ক্লাসিফিকেশন না। ঠিক আছে, সো আপনার ক্লায়েন্টের সাথে মিটিং করা লাগতে পারে। ঠিক আছে, সো ওটা আপনি কিভাবে রেটিং করবেন। আমি যদি একটা এক্সাম্পলে একটা টেবিল আকারে বানাই, ঠিক আছে, সো সো আমরা যেটা করতেছি এটা হচ্ছে বার্স অফ আ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। ঠিক আছে, সো এটা আমরা আইডেন্টিফাই করলাম। তো আমাদের কি কি পারফরমেন্স ডাইমেনশন আছে সেটা আমরা আগে আইডেন্টিফাই করব। ঠিক আছে, সো এখানে আমরা আগে আইডেন্টিফাই করি
আহ সো শুরুতে আমাদের থাকতে পারে আহ, কি বললাম, ডেটা অ্যানালাইসিস স্কিলস। সো সো আমাদের যে কাজগুলো বা আমি যে রেসপন্সিবিলিটিস গুলো পালন করছি, কিভাবে পালন করছি, সেগুলোই আমরা এক একটা হেডিং এর আন্ডারে নিয়ে আসবো। আমি তো আগে হেডিংটা দিয়ে দিছি, কিন্তু আপনারা আগে হেডিং এ দিবেন না, মানে আপনারা না, মানে কোম্পানি আর কি। ঠিক আছে, সো আমি ধরতে পারি। সো উনি একটা কাজ করছে, একটা ইনসিডেন্ট এরকম হয়েছে, উনি ডেটা ইনকনসিস্টেন্সি ঠিকঠাক মতো ধরতে পারে নাই। ঠিক আছে, কুড নট বি আইডেন্টিফাইড। ঠিক আছে, এর কারণে কি হয়েছে, এরর হয়েছে কাজের মধ্যে। So, এরকম একটা কাজ যদি হয়ে থাকে, এটাকে আপনি রেটিং কত দিবেন 10-এর মধ্যে? 6। এই মিয়া, আপনি তো গ্রেস মার্কিং করতেছেন। গ্রেস মার্কিং করা যাবে না। আপনি ভুল করছেন, অকাজ করছেন, আপনার 2/1 দিতে পারেন। ঠিক আছে, সো এটা পরীক্ষার মার্ক না। তো ঠিক আছে, এটা কোম্পানির ক্ষেত্রে অনেক বড় ভুল। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ধরেন আপনি সেম ফিল্ডেরই কাজ, আইডেন্টিফাইড দ্য ইনকনসিস্টেন্সি এন্ড কারেক্টেড ইট। ঠিক আছে, তো আপনি এটাকে 6 বা 7 দিতে পারেন, আমি ধরলাম, আমি 6 দিচ্ছি। ঠিক আছে, 6 দিচ্ছি ফর এক্সাম্পল। ঠিক আছে, আরো ভালো আপনি কাজ করতে পারেন এই ইনসিডেন্টে। আপনার আরো কিছু হতে পারে যে আপনি আইডেন্টিফাইড কমপ্লেক্স ডেটা প্রবলেম অ্যান্ড এনশিওর ডেটা কোয়ালিটি। ঠিক আছে, সো এটা কিন্তু অন্য দুইটা অপশনের থেকে বেটার কাজ। সো এটাকে আপনি 9 বা 10 দিতে পারেন। ঠিক আছে, সো এটা আপনি 10 দিতে পারেন। সো একজন অ্যানালিস্ট হিসেবে আপনি এক একটা কাজ হয়তোবা করছেন, হয়তোবা আপনি প্রথম কাজটা করেন নাই, সো আপনি 1 পান নাই কখনো। সো আপনি সারা বছরে কোন কোন ঘটনাগুলো ঘটাইছেন, সো আপনার এরকম এক সময় হয়েছে যে ইনকনসিস্টেন্সি ছিল, আপনি ধরে ফেলছেন এবং কারেক্ট করছেন, জাস্ট নর্মালি। এমন না যে আপনি কোনো সিস্টেম মানে বানায় ফেলছেন যার কারণে আর কোনো ভুল হবে না। সো আপনি মাঝামাঝি একটা কাজ করছেন, আপনি 10-এ 6 পাইছেন। এবং অন্য একটা ক্ষেত্রে রিসেন্টলি আপনি একটা কাজ করছেন যে কমপ্লেক্স ডেটা একটা প্রবলেম ছিল, সেটা আপনি সলভ করছেন, এবং ডেটা কোয়ালিটিটাও কিভাবে এনশিওর করা যায় সেটা আপনি এনশিওর করছেন, এবং একটা সিস্টেম বানায় ফেলছেন। ঠিক আছে, সো আপনাকে এই কাজের জন্য 10-এ 10 দেওয়া যাবে। এটা কিন্তু এক একটা ঘটনা। ঠিক আছে, এক একটা ঘটনায় আমি কি করলাম, ডেটা অ্যানালাইসিস স্কিলস এর আন্ডারে নিয়ে গেছি। ঠিক আছে, সো এটাকে আমি রেটিং দিচ্ছি। ঠিক আছে, সো এরপরে যদি আরেকটা স্কিলের কথা আমি যদি বলি, কমিউনিকেশন স্কিল। সবগুলো লেখলে সময় চলে যাবে, আমি কয়েকটা স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি। সো হতে পারে এই ধরেন 1 থেকে 10-এর মধ্যে আরো ঘটনা কিন্তু হতে পারে। সো এক এক রেটিং অনুযায়ী এক এক ধরনের কাজ কিন্তু আপনারা বলতে পারেন। আমি সময়ের অভাবে এতগুলো বলতেছি না, বাট আপনারা বুঝতেছেন আমি আশা করি। ঠিক আছে, 1 থেকে 10-এর মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। সো ওগুলো আইডেন্টিফাই করা প্রয়োজন। ঠিক আছে, সো এরকম হতে পারে। সো আপনি এমন সময়, মানে একবার আপনি ইনকনসিস্টেন্সি ধরতে পারেন নাই, এই কারণে ভুল হয়ে গেছে। ভুল করার পরে আপনি আবার ওটা কারেক্ট করছেন এবং বুঝতেও পারছেন। ঠিক আছে, সো আপনাকে রেটিং কত দিতে হবে, 4 বা 3 এরকম কিছু দিতে হবে, কারণ আপনি ভুলও করছেন, পরে আবার ভুল বুঝতে পারে কারেকশনও করছেন। ঠিক আছে, সো কোম্পানির শুরুতে ক্ষতি হলেও পরে আবার কিন্তু আপনি একটা মানে কম্পেনসেশনের ব্যবস্থা করছেন। সো আপনার কিন্তু এখানে কিছু মার্কস আপনি পেতে পারেন বা রেটিং পেতে পারেন। ঠিক আছে, সো এখানে একটা বিষয়, কমিউনিকেশন স্কিল, সেটা হচ্ছে কি আনক্লিয়ার, একটা খুব সহজ। আপনি যদি মার্কস একদম ধসাই দিতে চান বা 0 দিতে চান, আনক্লিয়ার রিপোর্ট এন্ড পিপিটি, সো এটাকে আপনি ধরেন 1 দেবেন। খুবই বাজে কাজ। ঠিক আছে, আপনার এখানে এক্সপেক্টেড যে আপনি কাজ পারেন, আপনি কিন্তু যোগ্য হিসেবে আসছেন, আপনাকে কিন্তু বেতন দেওয়া হচ্ছে। এখানে কিন্তু গ্রেস মার্ক দেওয়ার জায়গা না, বুঝছেন, এটা কিন্তু ইউনিভার্সিটি না। ঠিক আছে, তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনি ধরেন ক্লিয়ার এন্ড কনসাইজ রিপোর্ট এন্ড পিপিটি। অনেকে ভাবতে পারেন গ্রেস মার্কিং কেন দেওয়া হচ্ছে না। তো এটা গ্রেস মার্ক দেওয়ার জায়গা না। তো যাই হোক, ধরেন আপনার সব কাজ মোটামুটি ঠিক আছে, বাট ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে, সো আপনাকে দেওয়া হলো 6। সো আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে ওয়েল অর্গানাইজড, ভিজুয়ালি অ্যাট্রাকটিভ। আর কি হতে পারে, কমিউনিকেটিং কমপ্লেক্স ইনফরমেশন। এরকম হয় না, আপনারা দেখছেন না অনেক ক্ষেত্রে যে কেউ প্রেজেন্টেশন দেওয়ার সময় অনেক
কঠিন একটা জিনিস বা কমপ্লেক্স বা কনফিউজিং একটা জিনিস খুব সহজে বা গুছায় সে স্লাইডে নিয়ে আসলো বা বুঝাই দিল। ঠিক আছে, তো সব সময় যে আপনার স্লাইডে থাকতে হবে নট নেসেসারিলি আপনি বুঝাই দিচ্ছেন সুন্দর করে সেটাও কিন্তু হয়। ঠিক আছে, তো আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো, তো আপনি ভালো একটা মানে এক্সাম্পল দিয়ে আপনি বুঝাই ফেলতেছেন। ঠিক আছে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো, তো আপনি এটাকে দিলেন 10-এ 10। ঠিক আছে, তো এরপরে থাকতে পারে কি প্রবলেম সলভিং স্কিলস। প্রবলেম সলভিং স্কিলস এর মধ্যে আপনি কি হতে পারে, তো আপনি কিছুই পারেন না নিজে, নিড সুপারভাইজার হেল্প। আপনি কোনো সমস্যা হলে স্যার স্যার করেন, ঠিক আছে, স্যার আমি পারি না, স্যার আমি বুঝি না, কি হবে স্যার। সো সুপারভাইজার হেল্প অলওয়েজ। সো এটা শুনলে মজা লাগলেও এটা বিপজ্জনক। ঠিক আছে, সেটাকে দিলাম 1। তারপরে কি হতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি সলভিং প্রবলেম। ঠিক আছে, সো আপনি এরকম একটা কাজ করলেন, সো আপনাকে দিলাম 6। ঠিক আছে, সো আরো হতে পারে কি, আপনি আইডেন্টিফাইং, আপনি একবার যেটা করলেন আইডেন্টিফাইং রুট কজেস অফ প্রবলেমস, সলভিং ইট অ্যান্ড গিভিং এফেক্টিভ সলিউশনস ফর ফিউচার। ঠিক আছে, সো একটা ইনসিডেন্টেরই অনেক ধরনের পারফরমেন্স ডাইমেনশন থাকতে পারে, মানে পারফরমেন্স ডাইমেনশন না, একটা পারফরমেন্স ডাইমেনশনের অনেক ধরনের ক্রিটিক্যাল ইনসিডেন্ট থাকতে পারে। সো এই যে এই স্কিল গুলা হচ্ছে কি আপনার পারফরমেন্স ডাইমেনশন। ঠিক আছে, সো আর এই ঘটনাগুলো হচ্ছে আপনার এক একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট। সো আমি এখন একটু সামারাইজ করি এতক্ষণ কি হলো। ঠিক আছে, আমি তো এতক্ষণ তো লিখছি, সো এখন আমি আইডেন্টিফাই করবো যে এতক্ষণ কি হলো। সো আপনি সারা বছরে কাজকর্ম করছেন, আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে ছিলেন, আপনি সারা বছর অনেক ধরনের ঘটনা ঘটাইছেন, আপনি ডেটা অ্যানালাইসিসের অনেক কাজ করছেন, কমিউনিকেশন স্কিলের অনেক কাজ করছেন, প্রবলেম সলভিং স্কিলসের অনেক কাজ করছেন। ঠিক আছে, আমি ধরলাম আপনি বছরের এক একটা সময় এই এক একটা ঘটনা ঘটাইছেন। ঠিক আছে, একবার আপনার ডেটা ইনকনসিস্টেন্সি ছিল, আরেকবার আপনার ইনকনসিস্টেন্সি আপনি সরাই ফেলছেন, আরেকবার কমপ্লেক্স ডেটা প্রবলেম আপনি সলভ করে ফেলছেন। কমিউনিকেশন স্কিলের শুরুর দিকে আপনি পারতেন না, পরের দিকে ভালো হয়েছে, লাস্টে আপনার খুবই ভালো হয়েছে। ঠিক আছে, এক একটা ঘটনা আপনি ঘটায় ফেলছেন। ঠিক আছে, এরপরে প্রবলেম সলভিং স্কিলে এক একটা ঘটনা আপনি ঘটায় ফেলছেন। সো এক একটা কাজ আমার কিন্তু লিস্ট করা আছে সুপারভাইজার হিসেবে, এবং আমি এই কাজগুলোকে এক একটা পারফরমেন্স ডাইমেনশন হেডিং এর আন্ডারে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, সো এই তিনটা ঘটনা আমি ডেটা অ্যানালাইসিস স্কিলস এর আন্ডারে নিয়ে আসছি এবং এটাকে আমি রেটিং দিছি। এই তিনটা ঘটনা আমি কমিউনিকেশন স্কিলস এর আন্ডারে নিয়ে আসছি এবং রেটিং দিছি। এই তিনটা ঘটনা প্রবলেম সলভিং স্কিলস এর আন্ডারে আমি নিয়ে আসছি এবং রেটিং দিছি। ঠিক আছে, সো সবকিছু মিলে আমার সামারে একটা রেটিং হবে। এবং এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ যদি দেখেন, আমি তো সুপারভাইজার হিসেবে আমি পারফরমেন্স ডাইমেনশন এবং ক্রিটিক্যাল ইনসিডেন্ট গুলো আমি আইডেন্টিফাই করছি, কিন্তু 3 নাম্বার স্টেপে বলতেছে, ঠিক আছে, সো এটা আরেকবার চেক করতে হবে যে কোন গ্রুপিং এ করা হচ্ছে এবং ঠিকঠাক আছে কিনা, ওটা চেক করতে হবে। এটা কার মাধ্যমে চেক করতে হবে, আপনি একজন থার্ড পার্টি নিয়ে আসবেন যে কাজগুলো সম্পর্কে জানে কিন্তু ডিরেক্টলি রিলেটেড না। সে আর কি এসে একটু ক্রস চেক বা ওভারভিউ করবে যে কাজগুলো ঠিক আছে কিনা, এবং লাস্টে সে একটা চার্ট অথরাইজ করে দিবে এবং সে রেটিংটা দিবে। ঠিক আছে, তো এইভাবে আর কি, তো সবগুলো রেটিং মিলায় দেন হয়তো বা আপনার একটা বেঞ্চমার্ক আছে যে এত বেঞ্চমার্কের মধ্যে থাকলে আপনি ভালো পারফর্মার, আর এত মার্কসের নিচে পেলে আপনার পারফরমেন্স খারাপ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার সুবিধাগুলো কি কি দেখেন। আচ্ছা, আপনারা কি বুঝছেন বাই দ্য ওয়ে এই কনসেপ্টটা? জি স্যার। এটা কিন্তু আমি মোটামুটি সামারাইজ করছি, একটা এক্সাম্পল আমি সামারাইজ করছি, ইটস নট লাইক দ্যাট এটাই একটা মানে বিষয়, আমি জাস্ট একটা ঘটনা বানাইলাম আর কি। ঠিক আছে, তো আমার অ্যাডভান্টেজ গুলো কি কি, সেটা হচ্ছে গিয়ে আপনার যদি কারোর সাথে মানে মানে কি বলে, আপনার যদি কাউকে অ্যাপ্রেস করার প্রয়োজন পড়ে, যে আপনার পারফরমেন্স নিয়ে যদি কমেন্ট করার প্রয়োজন পড়ে, এমন না যে তার একদিনের ঘটনা মনে করে আপনি তাকে একদম একটা অ্যাসেসমেন্ট করে দিলেন বা জাজমেন্ট করে দিলেন, ওরকম কোনো ঘটনা ঘটবে না। বা এমন যদি হয় আপনার তার সাথে সম্পর্ক ভালো না, বা গতকাল তার সাথে কথা কাটাকাটি হয়েছে, এটার উপর বেস করে যদি একদম অ্যাপ্রেজালে বাজে রেটিং দিয়ে দেয়, এটা বিপজ্জনক না? কিন্তু আপনার যদি প্রত্যেকটা ঘটনা আইডেন্টিফাই করা থাকে এভাবে প্রত্যেকটা পারফরমেন্স ডাইমেনশনের আন্ডারে, সো আপনি প্রত্যেকটার জন্য আলাদা রেটিং দিচ্ছেন, সো এক্ষেত্রে কিন্তু একটা সুবিধা
সো আপনার এক একটা পারফরমেন্স ডাইমেনশনের আন্ডারে এক একটা ক্রিটিক্যাল ইনসিডেন্ট যেহেতু আছে, সো এক্ষেত্রে আপনার যেটা সুবিধা, সো আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা রেটিং কিন্তু পাওয়া যাচ্ছে, এবং আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারেন যে কোথায় কোথায় আপনার ইমপ্রুভমেন্ট দরকার। সো এরকম হতে পারে না যে আপনি ডেটা অ্যানালাইসিস খুব ভালো পারেন, প্রবলেম সলভিং খুব ভালো পারেন, ক্লায়েন্ট মিটিং এ গিয়ে আপনি ঝামেলা করেন, অথবা কমিউনিকেশন স্কিল আপনি খারাপ, আপনি রিপোর্ট বানান ঠিকঠাক। আচ্ছা, আমি রিপোর্ট প্রেজেন্টেশন দুইটা একসাথে বলছি, এরকম মানে এরকম হতে পারে না যে আপনি রিপোর্ট ভালো বানান কিন্তু প্রেজেন্টেশনে গিয়ে আমতা আমতা করেন, এটা কিন্তু হতে পারে। সো আইডেন্টিফাইং প্রবলেম বা ডেভেলপমেন্ট এরিয়া, এটা কিন্তু ইজি। ঠিক আছে। সো একটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাইং, এটা বইতে ভালো করে পাবেন, আইডেন্টিফাই দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেস বেটার। এরপরে কি, এটা হচ্ছে গিয়ে ইমপ্রুভমেন্ট এরিয়া, যেটা হচ্ছে বেটার। ঠিক আছে, আর বায়াসও কিন্তু অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, সো অনেক সুবিধা আছে। সো এরপরে একটা, আশা করি আপনারা বুঝছেন এই বিষয়টা। এরপরে আছে হচ্ছে গিয়ে আপনাদের ম্যানেজমেন্ট। আশা করি আপনারা কেউ ঘুমাচ্ছেন না, এটা ঘুমের টাইম না। তো আপনারা বুঝে নিবেন আশা করি। ঠিক আছে, সো এরপরে যেটা, সো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এটা মনে হয় আপনারা অন্য কোনো কোর্সে মনে পড়ে আসছেন, খুব চেনা চেনা লাগতেছিল আমার। তো এখানে আপনাদের যে বিষয়টা, সো তো শুরুতে যেটা করবে, অর্গানাইজেশন একটা গোল ঠিক করবে। ঠিক আছে, সো অর্গানাইজেশন গোল ঠিক করবে। তো অর্গানাইজেশন গোল ঠিক করার পরে আপনার ডিপার্টমেন্টের কাছে গোলটা পৌঁছে যাবে। মানে মানে হচ্ছে কি, অর্গানাইজেশন যে গোল ঠিক করবে বা অবজেক্টিভ ঠিক করবে, ওটার আন্ডারে ওটা অ্যাচিভ করার জন্য ডিপার্টমেন্ট কি কি কাজ করতে হবে, বা এক একটা ডিপার্টমেন্টের কি কি কাজ করতে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে, বা ডিপার্টমেন্টের হেডের কাছে এই ধরনের আহ, একটা কাজ চলে যাবে যে আমি অর্গানাইজেশনাল এই গোলটা যদি আমি অ্যাচিভ করতে চাই আমার কি করতে হবে। ঠিক আছে, সো তারপরে ডিপার্টমেন্টের হেড যেটা করবে, এমপ্লয়ীদের সাথে আলোচনা করবে যে আমরা কিভাবে এই গোলটা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, সো এটা একটা হলো। তারপরে হলো ডিফাইন এক্সপেক্টেড রেজাল্টস, কন্ডাক্ট পারফরমেন্স রিভিউস, প্রোভাইড ফিডব্যাক। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, সো আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা ধরলাম। তো আপনার ডিপার্টমেন্ট আপনাকে গোল দিল হচ্ছে গিয়ে, অর্গানাইজেশনাল গোল হচ্ছে গিয়ে মোর অ্যাকিউরেট ইনভেস্টমেন্ট অপরচুনিটিস। ঠিক আছে, সো গত বছর দেখা গেছে হচ্ছে কোম্পানি যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলো ইউটিলাইজ করছে বা ইমপ্লিমেন্ট করছে, বা যেখানে যেখানে ইনভেস্টমেন্ট করছে সেখান থেকে ভালো রিটার্ন পায় নাই বা লস করছে। ঠিক আছে, সো এই বছর বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদের আরো অনেক বেশি অ্যাকিউরেট ইনভেস্টমেন্ট অপরচুনিটিস নিতে হবে। ঠিক আছে, সো সো এটা করার জন্য আমার কি কি কাজ করা লাগবে সেটা ডিপার্টমেন্টের হেডরা এবং ডিপার্টমেন্ট মিলাই সেটা সিদ্ধান্ত নিবে বা ঠিকঠাক করবে। ঠিক আছে, সো এটা করার জন্য ডিপার্টমেন্ট পর্যায়ে কি করা যেতে পারে। ঠিক আছে, সো ডিপার্টমেন্ট পর্যায়ে, সো আমি ফর এক্সাম্পল তিনটা ডিপার্টমেন্টের কথা বলতেছি। একটা হচ্ছে গিয়ে ধরলাম রিসার্চ, একটা হচ্ছে গিয়ে আপনার অপারেশন, একটা হচ্ছে গিয়ে আমার বিজনেস ডেভেলপমেন্ট, একটা কি হতে পারে,
আচ্ছা, বিজনেস ডেভেলপমেন্টের মধ্যে পার হয়ে যায়, তারপরে হতে পারে হচ্ছে ও ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, সো এখানে আপনার রিসার্চের আন্ডারে কি কি কাজ করতে হবে? ঠিক আছে, সো আপনার এখানে আহ ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলোর যে রিসার্চ বা অ্যানালাইসিস বা ফোরকাস্ট ওটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, সো আপনার ফোরকাস্ট, তারপরে ইকোনমি অ্যানালিসিস, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেল, এগুলো বেটার করতে হবে। ঠিক আছে, সো আপনি আইডেন্টিফাই করলেন যে আপনার রিসার্চের বড় সমস্যা ছিল হচ্ছে আপনার অনেক স্লো। সো আপনি অ্যাকিউরেট কাজ করেন কিন্তু অনেক সময় নেন। সো আপনার মডেলটার অটোমেশন দরকার। ঠিক আছে, সো অটোমেশন ও ফাইন্যান্সিয়াল মডেল এটা করা দরকার। ঠিক আছে, সো আপনি চিন্তা করলেন গত বছর যে আমি ভ্যালুয়েশন রিপোর্ট বানাইছি বা আমি ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ যেটার কথা বলছি, মানে এই কোম্পানিতে বা এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করা দরকার, সেক্ষেত্রে আমি একটা প্রবলেম ফেস করছি যে আমার ইনফরমেশনটা ছিল ভুল। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, সো রিসার্চারদের আরো বেশি বেটার ইনফরমেশনের সোর্স দিতে হবে। ঠিক আছে, সো বেটার ইনফরমেশন সোর্স মানে ভালো ব্যক্তির সাথে, যেই ব্যক্তির সাথে কমিউনিকেট করলে আপনার ইনফরমেশন বেটার পাওয়া যাবে, সেই ক্ষেত্রে তার সাথে কমিউনিকেট করার ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনার বিজনেস ডেভেলপমেন্ট যে টিম, ওরাও কিন্তু হেল্প করতে পারে। সো ওদের কাজ হচ্ছে কি বাইরের মানুষজনের সাথে কমিউনিকেশন মেনটেন করা। সো বেটার ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু ওরাও কিন্তু হেল্প করবে। সো বেটার ইনফরমেশন সোর্স এরাও কিন্তু হেল্প করবে। সো একটা কাজ, আপনার গোল কিন্তু একটা, ঠিক আছে, বাট সবাই কিন্তু হেল্প করতেছে। সো এরপরে কি হতে পারে, রিসার্চ টিমের ক্ষেত্রে আপনার বিষয়টা কি, আপনার ব্যাক টেস্টিং করা লাগতে পারে। সো ব্যাক টেস্টিং, ভুল কি, আচ্ছা আলাদা ওয়ার্ড হচ্ছে। তো আপনার আগের মডেলটা ঠিক ছিল কিনা, ঠিক আছে, তো ওটা আপনার চেক করা দরকার হতে পারে। ঠিক আছে, আপনি প্রিভিয়াস ডেটা দিয়ে আপনি চেক করে দেখবেন যে আপনার আগের রিসার্চের মডেলগুলোর কি অবস্থা বা কোনো ভুল ছিল কিনা। ঠিক আছে, সো এটা হতে পারে। সো আপনার এরকম হতে পারে, গেট অ্যাক্সেস টু ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এক্সপার্ট। সো আপনি কোনো এক্সপার্টের কাছে আপনি ওপিনিয়ন নিতে গেলেন বা ইন্টারভিউ নিতে গেলেন, বা আপনি কোম্পানি ভিজিট বেশি বেশি করলেন, তারপরে কোনো ওয়ার্কশপে গেলেন, ট্রেনিং এ গেলেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আসতেছে। ঠিক আছে, আপনার যদি প্রোগ্রামিং আরো বেটার করা দরকার হতে পারে অ্যানালাইসিস করার জন্য। মান্দাতার আমলের রিসার্চ করে কিন্তু সবসময় ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অ্যাকিউরেট করা যায়, ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে। ঠিক আছে, এখন মানুষজন বা কোম্পানিগুলো অটোমেশনে চলে যাচ্ছে, বা প্রোগ্রামিং একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় চলে গেছে। ঠিক আছে, সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো অপারেশনের ক্ষেত্রে, সো এখানে ওরা কিভাবে হেল্প করতে পারে, অপারেশনের ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন ইমপ্লিমেন্ট করাটা ঠিকঠাক মতো করতে হবে। ঠিক আছে, সো আপনার কস্ট কিন্তু কম হতে হবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি, আপনার যদি প্রজেক্টে কোনো প্রাইসিং করতে হয় বা টেন্ডার দিতে হয় বা দাম দিতে হয় বা নিলাম করতে হয়, সো সেক্ষেত্রে কিন্তু, বা বিডিং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অপারেশন ডিপার্টমেন্টের কিন্তু একটা গুরু দায়িত্ব যে যেই ডিসিশনের উপরে ইনভেস্টমেন্ট মানে করার বিষয়টা ফাইনাল হয়েছে, যে প্রাইসের উপর, ওই প্রাইসটা যাতে ইনশিওর করা হয়, কম দামে আমরা কিনে আমরা লাভটা এনশিওর করতে পারি। ঠিক আছে, সো বড় বড় ইনভেস্টমেন্টের যারা মানে এক্সপার্ট আছে, ওরা কিন্তু শুরুতেই বলে আপনার ইনভেস্টমেন্ট থেকে জিতবেন হচ্ছে কেনার সময়, আপনি কম দামে কিনলে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, সো ইমপ্লিমেন্টেশন একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা স্টক মার্কেটেও বেশিরভাগ ধরা খাই হচ্ছে গিয়ে আমরা কম দামে কিনি না বলে, আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে চাই, এটা একটা প্রবলেম। সো আলটিমেটলি লস হয়। কিন্তু যদি কম দামে কিনে রাখি, সো আমি কিন্তু যে দামে হোক আমার লস হবে না, আমার মোটামুটি একটা লাভ হচ্ছে। ঠিক আছে, সো ইনভেস্টমেন্ট ডিসিশনটা ইমপ্লিমেন্ট করাটা ঠিকঠাক মতো করতে হবে, এবং সেই ক্ষেত্রে তাদের যত ধরনের সহযোগিতা আছে তাদের করা উচিত। আরো বিষয় থাকতে পারে, মাথায় আসতেছে না। সো বিজনেস ডেভেলপমেন্টের বিষয় হচ্ছে কি, বেটার ইনফরমেশন সোর্স, কমিউনিকেট উইথ আদার লিড অ্যানালিস্ট অফ আদার কোম্পানি, সেটা হতে পারে। ঠিক আছে, সো তারা, তাদের কাজ হচ্ছে যোগাযোগ করা, বিজনেস বাড়ানো। ঠিক আছে, সো তারা বিজনেস বৃদ্ধির জন্য যত ধরনের কাজ করা লাগবে, সো সেটা তারা কিন্তু করতে পারে। ঠিক আছে, সো এটা হতে পারে ফাইন্যান্সের কাজ কি, তাদের টাকা পয়সার হিসাব নিকাশ। সো আপনার টাকা আছে,
সো সেটা জানানো, বা আপনার ভালো অপরচুনিটি আছে ফাইন্যান্স করার কম দামে, সেই অপরচুনিটি কিন্তু তাদেরই জানানোর কাজ। ঠিক আছে, so আরো অনেক বিষয় থাকতে পারে, আমি বেশি লেন্দি করতেছি না। সো এই ধরেন আপনার একটা অবজেক্টিভ দিয়ে দিছে কোম্পানি থেকে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ চলে গেলো। এগুলো যদি এক একটা ডিপার্টমেন্ট হয়, রিসার্চ ডিপার্টমেন্ট, অপারেশন, ফাইন্যান্স, আরো থাকতে পারে, বিজনেস ডেভেলপমেন্ট, আপনার আইটি, তারপরে অডিট, আরো বিষয় থাকতে পারে, ওগুলো আমি গেলাম না। সো এরপরে হচ্ছে কি আপনার ডিপার্টমেন্টের গোলগুলো ফিক্স করা, ফিক্স করার পরে এক একজন এমপ্লয় কি কি কাজ করবে সেই কাজগুলো ফিক্স করা। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এমপ্লয় ওয়াইজ কি কি কাজ করবে সেটা আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি পুরো টিম মিলে করবেন, আপনি একা হয়তো এটা পারবেন না। ঠিক আছে, তো কার কি রোল এটা কিন্তু খুবই মেজারেবল একটা টার্ম আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো আপনার ইন্ডিভিজুয়াল গোলসটা আপনার থাকবে, এরপরে থাকবে আপনার কন্ডাক্ট পারফরমেন্স রিভিউস। ঠিক আছে, সো আপনি শর্ট টাইম পর, ধরেন 2-3 মাস পর বা একটা কোয়ার্টার পর পর আপনার এক একজনের পারফরমেন্সটা রিভিউ করলাম। ঠিক আছে, সো আপনার একজনের কাজ ছিল হচ্ছে গিয়ে মডেলটা অটোমেশন করা বা ব্যাক টেস্টিং করা, মডেল ঠিক আছে কিনা। ঠিক আছে, সো ওই কাজটা ঠিক মতো করছে কিনা, বা কি কি কাজ করছে সেটা রিপোর্ট করা, কি কি ভুল বের করছে বা কি কি প্রবলেম সলভ করছে সেটা জানানো। আরেকজনের কাজ ছিল হচ্ছে গিয়ে বাইরে থেকে ইনফরমেশন বেটার কালেক্ট করা, সে সেটা করছে কিনা। ঠিক আছে, সো একজন ওয়ার্কশপ থেকে কি শিখছে সেটা জানানো। অপারেশন ডিপার্টমেন্টে হতে পারে হচ্ছে সে কিভাবে ইনভেস্টমেন্ট ডিসিশনটা আরো বেটার ভাবে ইমপ্লিমেন্ট করতেছে সেটা জানানো। ঠিক আছে, সো এগুলা তার জানাতে হবে। সো এরপরে হচ্ছে কি আপনি পারফরমেন্স রিভিউ দিবেন এবং লাস্টে আপনি ফিডব্যাক দিবেন কোনো ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, সো ম্যানেজমেন্ট বা অবজেক্টিভ মানে হচ্ছে কি আপনার অর্গানাইজেশন থেকে একটা গোল দিয়ে দিবে বা অবজেক্টিভ দিয়ে দিবে, সো সেটার আন্ডারে আপনি ডিপার্টমেন্ট হিসেবে কি কাজ করবেন, কিভাবে কাজ করবেন, একটা অবজেক্টিভ সেট করা, তারপরে পার্সোনাল লেভেলে আপনার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা সেট করা, এবং লাস্টে হচ্ছে কি অ্যাপ্রেস করা যে আপনার ডিপার্টমেন্ট যে গোল করতেছে অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করার জন্য, সেই পারফরমেন্সটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এবং লাস্টে ফিডব্যাক দেওয়া। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? না বুঝলে স্যার, কিছু করার নেই ভাই। হ্যাঁ বলেন, বলেন। আপনি কি বললেন বুঝি নাই। আপনার কি কোয়েশ্চেন আছে নাকি আপনি বললেন বুঝছেন? স্যার বুঝছি বলছি। ও বুঝছি, আচ্ছা, ঠিক আছে। সো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি ডিলিং উইথ রেট আর এরর অ্যাপ্রেজাল প্রবলেম। ঠিক আছে, সো সো অ্যাপ্রেজাল আপনি করতে যাচ্ছেন, কিন্তু সমস্যাগুলো কি কি হতে পারে, সো এটা আপনারা আরো বেশি রিলেট করতে পারবেন কারণ আপনারা রেজাল্ট রেজাল্ট পান। সো নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আনক্লিয়ার স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, সো আপনাকে কিসের উপর বেস করে আপনাকে ভালো বলা হচ্ছে, সো সেটাই যদি আইডেন্টিফাইড না থাকে, সো গুড পারফরমেন্স, ফেয়ার পারফরমেন্স বা মডারেট পারফরমেন্স, এক্সেলেন্ট পারফরমেন্স অথবা ব্যাড পারফরমেন্স, তো কিসের উপর বেস করে বলা হচ্ছে এটা যদি আইডেন্টিফাই করা না হয়। ঠিক আছে, এই যে আমি আগে একটা টেবিল বানাইছি, সো আমি এটাকে 1 দিতে চাইছি, আরেকজন বললো 6 দেওয়া উচিত। ঠিক আছে, সো এটা কিন্তু একটা বেঞ্চমার্ক থাকা উচিত, বুঝছেন? সো আপনি যে 6 দিতে চাইছেন, হ্যাঁ ওটাও কিন্তু জাস্টিফাইড হতে পারে। সো মানে আপনি যদি দিয়ে দেন 6, so আমার কিছু করার নেই, আমি বলছি 1 দেওয়া উচিত। ঠিক আছে, সো আমার কাছে মনে হয়েছে এটা কোম্পানিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়বে। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনার কাজ আর একটু বেটার হওয়া উচিত। ঠিক আছে, সো ওই পার্সপেক্টিভ থেকে আমি দিছি 1, আপনি বললেন 6। সো এখন আমি রেটিং দিলে আমি 1 দিতাম, আপনি দিলে 6 দিতেন, এটা কিন্তু প্রবলেম। ঠিক আছে, সো একটা কাজের জন্য, একটা ঘটনার জন্য বা একটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য কি ধরনের ইম্প্যাক্ট পড়তেছে, সো ওটার উপর বেস করে কিন্তু একটা বেঞ্চমার্ক থাকা উচিত। ঠিক আছে, তো বেঞ্চমার্কের উপর বেস করে রেটিং গুলো দেওয়া উচিত। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে এটা থাকে না, তো প্রবলেম হয়ে যায়। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে হ্যালো এফেক্ট। ঠিক আছে, সো আপনার অনেক সময় এরকম হয়েছে না যে একটা মানুষকে আপনার মানে পছন্দ না, এই জন্য তার সবকিছুই আপনার খারাপ লাগে। ঠিক আছে, সো মানে একটা টিচার আপনার সাথে একবার একদিন একবার মনে হয় খুবই অদ্ভুত আচরণ করছে, এর জন্য আপনার তার কোনো কিছুই ভালো লাগে না। ঠিক আছে, সো এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, সো টিচারকে আপনার একটা স্পেসিফিক বিহেভিয়ার আপনার পছন্দ না, সো আপনার তার কোনো কিছুই ভালো লাগে না। ঠিক আছে, এটা হতে পারে না, আবার হতে পারে তাকে আপনার এমনি ভালো লাগে। ঠিক আছে, সো এটা কিন্তু হতে পারে এমনি ভালো লাগে, সো সবকিছুই আপনার ভালো লাগে। সো এরকম ক্ষেত্রে যেটা হয়, আপনি খুবই বায়াসড একটা রেটিং দিয়ে দেন। ঠিক আছে, সো
একটা কোয়ালিটি পছন্দ না, কিন্তু সবকিছুতে আপনি রেটিং দিয়ে দিলেন খারাপ, ঠিক আছে। সো আপনি অনেকগুলো কাজ করছেন, আপনার অনেকগুলো স্কিলের বিষয়, অনেকগুলো পারফরমেন্সের উপর রেটিং দেওয়ার বিষয় আসতেছে, কিন্তু যেহেতু তাকে পছন্দ না, তো সবকিছুতে আপনি মানে 1 2 দিয়ে দিলেন 10-এর মধ্যে, ঠিক আছে। So এটা কিন্তু প্রবলেম। সো এটা খুবই একটা প্রবলেমেটিক একটা বিষয়। আবার কিছু ক্ষেত্রে হয় যে তারা আপনার পছন্দ, সবকিছুতে আপনি ফুল মার্কস দিয়ে দিলেন, এটা কিন্তু সমস্যা, ঠিক আছে। তো আপনি একটা বায়াসড কাজ করে ফেললেন। কিন্তু আমরা এই যে বার্স এর কথাটা বললাম, সো এক্ষেত্রে কিন্তু বায়াসনেস কিন্তু কমানো পসিবল, ঠিক আছে। আপনার তার যদি পছন্দ নাও হয়, আপনি যদি দেখেন যে সে একবার কমপ্লেক্স ডেটা প্রবলেম সে সলভ করছে এবং এটা ডেটা কোয়ালিটি ইন্স্যুরেন্সের জন্য সে খুব ভালো একটা কাজ করছে কোম্পানির জন্য, সো তারা আপনার যত খারাপই লাগুক, আপনি যখন দেখবেন যে এই কাজটা সে করছে, তাকে কিন্তু আপনি ভালো মার্কস দিতে মোটামুটি বাধ্য, ঠিক আছে। সো আপনার দিতেই কিন্তু বিবেকে লাগবে যে আমি কেন তাকে 2 দিব, তাকে কিন্তু 10 দেওয়া উচিত, ঠিক আছে। সো এটাকে কিন্তু আহ এটা কিভাবে প্রবলেম সলভ করা যায় সেটা কিন্তু একটা এক্সাম্পল হতে পারে, ঠিক আছে। তো আমরা বার্স ইউজ করতে পারি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল টেন্ডেন্সি। আপনার এমপ্লয় অনেক বেশি, ভাই আমার তো টাইম নেই, সবাইকে আমি এভারেজ দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারাও কিছু কিছু কোর্সে পান না যে সবাই এভারেজ মার্ক পায়। তো কে ভালো করছেন কে খারাপ করছেন ওটা বোঝেন না, কেউ 1ও পায় না 2ও পায় না। তো মানে এভারেজ একটা মার্ক পায়, ঠিক আছে। 10-এর মধ্যে এভারেজ মার্ক পাচ্ছে, বা খুব বেশি ভালো করতেছে না, মাঝামাঝি একটা মার্ক সবকিছুতে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, মানে যে অ্যাপ্রাইজ করতেছে তার হয়তো বা দেখার এত টাইম নেই, বা দেখতেছে না, বা কেয়ার করতেছে না, বা কোনো রিস্কে যেতে যাচ্ছে না। সো কোম্পানি পার্সপেক্টিভে রিস্কের চিন্তাই সে করে, আমি একজনকে বেশি কম দিয়ে দিলাম, সে আবার কি মনে করলো। সো এটা যদি এটা যদি সে জেনে যায় তখন তো আমি বিপদে পড়ে যাবো, ঠিক আছে। সো এই ধরনের চিন্তা থেকে অনেক সময় সবাইকে এভারেজ মানে নাম্বার বা স্কোর বা রেটিং দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেম, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাভয়েড করা গুরুত্বপূর্ণ। আবার আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে লেনিয়েন্সি অর স্ট্রিক্টনেস। একজন মানে কিছু মানুষ থাকে হচ্ছে খুবই টাইপের, ঠিক আছে। একজন মানে সবকিছুতে কম দিয়ে দিল, আপনার কাজ ভালো কিন্তু সবকিছুতে 1 2 দিচ্ছে, ঠিক আছে। তো এরকমও কিন্তু হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে সে সবাইকে খুশি করতে চায়, সবাইকে ভালো মার্কস দিয়ে দিল, ঠিক আছে। তো সবাইকে 9 10 করে দিচ্ছে সব কাজের জন্য, এটা কিন্তু প্রবলেম, ঠিক আছে। তো সবাই কিন্তু এক কাজে ভালো হয় অফিসে, ব্যাপারটা কিন্তু ওরকম না। তো অবশ্যই রেটিং আছে আপনার এক একটা কাজের জন্য, কিন্তু আপনি এক একটা রেটিং আপনি পাবেন, এটা কিন্তু আপনি নিজেই স্বীকার করবেন। আপনাকে যদি আমি বলি আপনি নিজেকে জাজ করেন, আপনি কিন্তু এক একটা কাজকে এক একটা রেটিং দিবেন, বা এক একটা স্ট্রেংথ বা এক একটা উইকনেস হিসেবে আপনি আইডেন্টিফাই করবেন। আপনি কিন্তু সব কাজকে আপনি নিজের স্ট্রেংথ হিসেবে আইডেন্টিফাই করবেন না। সো আপনার অবশ্যই কম মার্কস পাওয়ারও জায়গা আছে, বেশি মার্কস পাওয়ারও জায়গা আছে, ঠিক আছে। সো এটা কিন্তু আইডেন্টিফাই করা উচিত। সো সবকিছুতেই যদি কম মার্কস পায়, এটাও কিন্তু একটা আননেসেসারি স্ট্রিক্টনেস, এটা বুঝতে হবে। আবার সবকিছুতে যদি বেশি রেটিং পেয়ে যায়, এটাও কিন্তু একটা মানে আনফেয়ার একটা ব্যাপার হয়ে যায়। সো এটা অ্যাভয়েড করার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে সুপারভাইজারকে বলে দেওয়া হলো। সো বস সুপারভাইজারকে বলে দিল যে তুমি মানে এই ধরনের কাজকে তুমি টপ 10% মার্কস দিবা, বা এক্সিলেন্ট বলবা, বাকিদেরকে তুমি এভারেজ দিবা, ঠিক আছে। বা এই ধরনের কাজকে তুমি খারাপ বলবা, ঠিক আছে। সো এটা এনশিওর করা, অথবা যদি তারপরেও যদি কন্ট্রোল করা না যায়, বলে দিল তুমি এত% লোককে তুমি এক্সেলেন্ট দিতে পারবা, এত% লোককে তুমি একদম লো রেটিং দিতে পারবা, ঠিক আছে। সো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য, আপনারা বুঝতেছেন? जी জি सर। স্যার। বুঝলে ভালো। আচ্ছা, এরপরে আছে ডাইভার্সিটি ইস্যু। এটা আসলে প্রবলেম হিসেবে দিছে কিনা আমি আসলে জানি না। সো তারপর আলোচনা করি। সো ডাইভার্সিটির বিষয়টা হচ্ছে গিয়ে এরকম হতে পারে। সো এজ, রেস বা জেন্ডারের উপর বেস করে আপনার অ্যাপ্রেজাল যদি ডিপেন্ড করে, ঠিক আছে। সো কিছু কিছু কোম্পানিতে আপনারা দেখবেন এক একটা স্পেসিফিক এলাকার মানুষকে পছন্দ করে, বা অপোজিটটা হতে পারে, আরেকটা মানে স্পেসিফিক এরিয়ার মানুষকে পছন্দই করে না, ঠিক আছে। সো কিছু কিছু মানে চিটাগাং এর মানুষের মধ্যে কেন যেন একটা খুব ভালো লয়্যালটি কাজ করে। কিছু কিছু কোম্পানি আছে, এগুলো নাম বলা যাবে না, ঠিক আছে। সো আপনারা যখন চাকরিতে যাবেন তখন এক্সপিরিয়েন্স করবেন, ঠিক আছে। সো এমন হয়েছে চিটাগাং এর লোক ছাড়া কাউকে নিয়োগই দিবে না। তো আপনি যত ভালোই হন, চিটাগাং এর লোক হন নাই, তো আপনাকে নিয়োগ দেওয়া হবে না, ঠিক আছে। তো এটা খুবই অদ্ভুত একটা ঘটনা, বাট এটা হয়েছে, ঠিক আছে। আপনি যতই মেধাবী হন আপনারা নিবেন না। বা উল্টাটাও হয়। তো আপনি এই স্পেসিফিক এরিয়ার লোক, মানে আপনাকে আমি সহ্য করতে পারি না, আপনাকে আমি নিবই না, ঠিক আছে। তো এরকম একটা বিষয় হয়। তো কোম্পানির ক্ষেত্রে এটা কিন্তু মানে ইনসাইডে যখন পারফরমেন্স অ্যাপ্রেজাল করা হচ্ছে, তখনও কিন্তু এটা ভালো একটা ইম্প্যাক্ট করতে পারে। তো আপনি ওই এরিয়ার লোক না, তো আপনাকে আমি মার্কস কম দিচ্ছি বা রেটিং কম দিচ্ছি। এমন না যে আপনি কাজ কম পারেন, বাট
আপনার সাথে আমার একটা বায়াস কাজ করে। আবার অন্যান্য বিষয় কিন্তু আসে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে হয় ছেলেরা মেয়েদের দেখতে পারে না এবং মেয়েরা ছেলেদের দেখতে পারে না, ঠিক আছে? তো ওই ধরনের ক্ষেত্রে মানে জেন্ডারের উপর বেস করে মার্কস কম বেশি হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় মেয়েরাই মেয়েদেরকে দেখতে পারে না, সো নিজেরাই, যদি একজন মেয়ে যদি সুপারভাইজার হয় মেয়েদেরকে সে মার্কস কম দিচ্ছে, ঠিক আছে? আবার উল্টাটাও হয়, বায়াসনেস হয়। এটা কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে? সো মানে এক একজন মানে এক এক কোম্পানিতে যাচ্ছে, সো এই ধরনের বায়াসনেস কিন্তু খুব অহরহ ফেস করে, ঠিক আছে? সো মানে আপনাদের মধ্যে যারা আছেন একটু সিজিপিএ ভালো, একটু মানে বেশি প্যাচগোজ বোঝেন না, সো টিচিং এ চলে যান। স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইভেট পাবলিক অনেক স্কোপ আছে। কাজ হয়তো বা একটু মানে কাজ কম বেশি না, বাট আপনাদের বেশি পলিটিক্সে পড়তে হবে না, ঠিক আছে? সো 3.75 এর উপরে রাখবেন, টিচিং এ চলে যাবেন, এই ধরনের প্যাচ টেস্টে আপনার যেতে হবে না, ঠিক আছে? সো সো ওটা বেটার। স্যার এখন সব জায়গায় পলিটিক্স আছে। না, পলিটিক্স আছে, পলিটিক্স তো থাকবেই, কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে আপনি চিন্তা করে দেখেন আপনি কোথায় টাইম স্পেন্ড করতেছেন। আপনি যদি অফিসে টাইম স্পেন্ড করেন, ধরেন আপনি কর্পোরেটে গেছেন, তো আপনার প্রত্যেকটা কাজ রিপোর্ট বানানো থেকে শুরু করে বা সব কাজই কিন্তু আপনার সুপারভাইজার বা কলিগের সাথে মিলেমিশে করতে হচ্ছে। এ ধরেন আমি এখন পড়াচ্ছি, আমার কাজ হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে? তো আপনাদের সাথে পলিটিক্স করার মতো তেমন কোনো কাজ নেই, বা হতে পারে, বাট অন্যান্য টিচার বা কলিগের সাথে পলিটিক্স এর বিষয়ে হতে পারে। সো তখন কিন্তু মানে আমার এক্সটেন্টটা কিন্তু কম। আমি বলতেছি না আমার এখানে পলিটিক্স নাই, অনেক পলিটিক্স আছে, ঠিক আছে? অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, ঠিক আছে? খারাপ মানুষ আছে। সো সো আপনার কোন এক্সটেন্টে আপনি সহ্য করবেন সেটা আর কি বিষয়, ঠিক আছে? বাট আপনার কথা সত্য, সব জায়গায় পলিটিক্স আছে, বাট কোন এক্সটেন্টে আপনি সহ্য করবেন সেটা হলো বিষয়। তো এটা সলিউশন কি? নিড ফেয়ারনেস। স্ট্যান্ডার্ডস শুড বি ফেয়ার, ফেয়ার না ক্লিয়ার। Employees should understand the basis of appraisal, or appraisal should be objective, ঠিক আছে? ফেয়ারনেস কিভাবে এনশিওর করা যায়? আপনার স্ট্যান্ডার্ড গুলো কি কি সেটা খুবই ক্লিয়ারলি মেনশন করা বা আইডেন্টিফাই করা, বা আপনার কোনো ফর্মে বলা থাকা। তো আপনি কাজ করবেন এবং আপনি বুঝবেন আপনার এই কাজের জন্য আপনার অ্যাপ্রেজাল কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে, ঠিক আছে? তো আপনি একটা ভালো কাজ করলেন, আপনি এটার জন্য অবশ্যই নিজে থেকে বুঝবেন বা আগে থেকে জানবেন বা পারসিভ করবেন যে এটার জন্য আমি একটা ভালো র্যাঙ্কিং বা রেটিং পাবো, ঠিক আছে? সো আপনি কিসের উপর বেস করে অ্যাপ্রেজাল পাচ্ছেন সেটা খুবই অবজেক্টিভ হতে হবে, সাবজেক্টিভ না, ঠিক আছে? সো আপনি সারাদিন বা সারা বছর ধরে অনেক কাজ করছেন, সো এটার কোনো নোট রাখা হচ্ছে না, বা আপনি কি কি কাজ করলেন এটার উপর কোনো নোট রাখা হচ্ছে না, আপনার সুপারভাইজার আপনাকে নিয়ে কেয়ারই করতেছে না। সো বছর শেষে আপনাকে যদি একটা মানে হেলায় ফেলায় একটা মার্কস বা রেটিং দিয়ে দেয়, এটা কিন্তু সমস্যা, ঠিক আছে? সো আপনি কিন্তু মোটিভেশন হারাবেন একটা বিষয়, আর একটা হচ্ছে কি আপনার কি বলে আপনি বুঝবেন না আপনার কাজ ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি ভুলে মানে মিস করছি, সেটা হচ্ছে কি রিসেন্সি এফেক্ট, ঠিক আছে? সো আপনার যদি এরকম হয়, আপনি সুপারভাইজারের সাথে আপনার লাস্ট যে ইন্টারাকশন হয়েছে ওটা খুবই ভালো ছিল, ঠিক আছে? আপনি সারা বছর আপনি কাজকর্ম ঠিকঠাক মতো পারেন নাই, কিন্তু অ্যাপ্রেজালের 2-3 দিন আগে তার সাথে খুবই ভালো একটা কমিউনিকেশন হয়েছে, বা খুব মানে অনেক সময় ধরে গল্প করছেন, এই জন্য ইমপ্রেশনটা ভালো হয়ে গেছে, আপনার রেটিং দিয়ে দিল বেশি। এটা কিন্তু হওয়া উচিত ছিল না। সো লাস্ট অ্যাপ্রেজালের আগে আগে আপনার তার সাথে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল মানে হচ্ছে কি রেটিংটা বাড়াই দিল, এটা কিন্তু একটা মানে বায়াসড একটা রেটিং চলে আসলো। বাট যদি এরকম হতো সারা বছরের কি কি কাজ করছেন সেটা আইডেন্টিফাইড ওয়েতে নোট করা থাকতো এবং র্যাঙ্কিং করা হতো, তখন কিন্তু এই বায়াসনেসটা আমরা অ্যাভয়েড করতে পারতাম। আপনারা আছেন তো?
আছি জি স্যার। স্যার। এই ঘুমায়েন না? বলতে হচ্ছে কি করে, আপনারা এই গরমের মধ্যে ঘুমাবেন কি করে? যে গরম, জি স্যার, এই ঘুমও তো গরমে তো হারাম ঘুমা হয়ে যায় গেছে। না। হ্যাঁ, ঘুম হারাম হয়ে যাচ্ছে মানুষজনের। অনেক স্টুডেন্ট দেখতেছে বাইরে মানে ঘোরাফেরা করতেছে, আপনারা ঘোরাফেরা করেন না, ঠিক আছে? আপনারা ভিতরেই থাকেন। এই রোডটা খুবই বাজে গরম। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ। অ্যাপ্রেজালের ইন্টারভিউটা নেওয়া, ঠিক আছে? সো অ্যাপ্রেজাল দেওয়া হইলো, সো মানে রিটেন একটা ডকুমেন্ট তৈরি করা হলো আপনার পারফরমেন্স ভালো নাকি খারাপ। বাট একটা ইন্টারভিউ নেওয়া লাগবে তো, তাই না? সো আপনার পারফরমেন্স যদি ভালো হয়, তো এরকম যদি হয় স্যাটিসফ্যাক্টরি এবং প্রমোটেবল, ঠিক আছে? সো তার পারফরমেন্স ভালো, আপনি খুশি, এবং তাকে হচ্ছে এখন প্রমোশন দেওয়া যাবে। এই ইন্টারভিউটা সবচেয়ে সহজ। আপনার দামাদামি করবেন কত বেতন নিবে, ঠিক আছে? বা প্রমোশনের পর কত বেতন বাড়বে এটা দামাদামি করবেন। কিন্তু এটা একটু সমস্যা, স্যাটিসফ্যাক্টরি কিন্তু নট প্রমোটেবল। তার কাজ ভালো কিন্তু প্রমোশন দেওয়ার মতো আপনার স্কোপ নেই। সে ভালো কিন্তু এতটাও ভালো না যে তাকে প্রমোশন দিতে হবে। তাকে অথবা আপনি 5% বেতন বাড়ায় দিবেন। এই ধরনের কনভারসেশন খুবই ডিফিকাল্ট। সে চাচ্ছে প্রমোশন, সেও জানে, আপনিও জানেন যে তার কাজ ভালো, সো কিন্তু তাকে প্রমোশন দেওয়া যাচ্ছে না। মানে আপনারা ওই যে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এই ধরনের যোগ দেখেন যে প্রমোশন পাওয়ার কথা কিন্তু তাকে পিৎজা খাওয়ানো হচ্ছে বা বার্গার খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? সো প্রমোশন দেওয়া হচ্ছে না, বেতন বাড়ানো হচ্ছে না, আর খাওয়ানো হচ্ছে আর কি। সো এটা তো হলো না, তাই না? সো এই ধরনের ইন্টারভিউ বা এই ধরনের কোনো আউটপুট, এটা কিন্তু একদম এমপ্লয়িরা পছন্দ করে না। সো এটা কিন্তু স্যাটিসফ্যাকশন নষ্ট করে দেয়, মোটিভেশন নষ্ট করে দেয়। সো আপনারা এটা ফেস করবেন ভবিষ্যতে। তো এরপরে হচ্ছে কি আনস্যাটিসফ্যাক্টরি বাট কারেক্টেবল। কাজে খুব ভুল করে কিন্তু এটা কারেকশন করা সম্ভব, ঠিক আছে? সো তাকে বুঝাই বলতে হবে কিভাবে বেটার করা যায়। এটা এরপরে হচ্ছে কি আনস্যাটিসফ্যাক্টরি, আমার এক পরিচিত ছিল, বন্ধু বললে তো আবার সমস্যা। বন্ধুই ছিল আসলে আর কি। সে যেটা হয়তো কোম্পানির কাজ তার ভাল লাগতো না, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং পজিশন, তার কাজগুলো খুবই সফিস্টিকেটেড। সে যদি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ না করে বা কোম্পানির জন্য ভ্যালু এডিশন না করে, তার কিন্তু কোম্পানিতে 60-70 হাজার টাকা বেতন দেওয়ার কোনো কারণ নাই। সো তাকে অ্যাপ্রেজালে ডাকা হয়েছে, তার অ্যাপ্রেজাল খুবই খারাপ। সে কোনো কাজ ঠিকঠাক মতো করে না, ভ্যালুয়েশন হচ্ছে না, এবং সে সারাদিন কি করে, অফিসে পিং পং টেবিল আছে, সে পিং পং খেলে। ঠিক আছে? তো পিং পং খেলে, খুবই সিরিয়াসলি খেলে সে, মানে খুব সিরিয়াসলি খেলে। মানে সে পিং পং খেলার মাঝে 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 মধ্যে সে কাজকর্ম করে, বা অন্য সময় সে খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, সময় পেলে কাজ করার চেষ্টা করে, ঠিক আছে? সো তাকে অ্যাপ্রেজালে ডাকা হয়েছে, এখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই আপনি তো ভালো জায়গা থেকে গ্রাজুয়েশন করে আসছেন, আপনি তো কাজও পারেন, ইন্টারভিউতে তো ভালোই বলছেন, এখন কাজ করেন না কেন? বলছে, স্যার আমার কাজ করতে ভালো লাগে না, আমার খেলতে খুব ভালো লাগে। ঠিক আছে, অদ্ভুত এক সমস্যা। হুম। এখন বস বলতেছে আপনাকে বেতন দিচ্ছি, আপনি এখন চাচ্ছেন প্রমোশন, কিন্তু আপনি কাজ পারেন না, সারাদিন খেলাধুলা করেন, তো আপনাকে তো মানে বেতনই দেওয়া যাচ্ছে না, আপনি প্রমোশন চান কি করে? ঠিক আছে, তো আলটিমেটলি যেটা হয় তার চাকরি চলে যায় আর কি। বাট মানে এই ধরনের প্রবলেম হচ্ছে গিয়ে খুবই মানে প্রবলেমেটিক কেস। কাজ পারে না, কাজ শিখতেও চায় না, কোম্পানির জন্য বার্ডেন, এবং আলটিমেটলি তাদেরকে ফায়ার করে দেওয়া লাগে। ঠিক আছে, তো কিছু কিছু মানুষ এক্ষেত্রে যেটা করে, তারা বলে আমার চাকরি চলে গেলে বিপদে পড়বো, চাকরিটা দরকার, বেতন দরকার, বাট কাজ না পারলে ভাই আপনাকে কেউ রাখবে না। ঠিক আছে, তো এটা হলো বিষয়, কাজ আপনাকে পারতেই হবে। হুম। এখন আমরা একটু ফিলোসফিক্যাল আলোচনাতে চলে যাই, কারণ আপনাদের টপিকটা এরকম, হাউ টু কন্ডাক্ট দ্য অ্যাপ্রেজাল ইন্টারভিউ। ঠিক আছে।
প্রথমটা হচ্ছে গিয়ে এখন এই ইন্টারভিউটা কিভাবে নেবেন, সো প্রবলেমেটিক কেসগুলো আপনি কিভাবে ডিল করবেন, টক ইন টার্মস অফ অবজেক্টিভ ডেটা। সো আপনি শুরুতেই বলতে পারেন যে আপনার কাজ এই করার কথা ছিল, এই রিপোর্ট বানানোর কথা ছিল আপনার, এই ধরনের ক্লায়েন্ট আপনার অ্যাকোয়ার করার কথা ছিল, বাট আপনি কিছুই পারেন নাই। ঠিক আছে, সো একদম অবজেক্টিভ ডেটার কথা বলতে হবে। এমন ভাবে যদি বলা হয় যে আপনি কাজ পারেন না, আপনার কাজ হচ্ছে না, এটা বলে লাভ নেই। ঠিক আছে, সো পার্সোনাল অ্যাটাক দেওয়া যাবে না। সো আপনাকে দেখছি আপনি সময়টা এভাবে নষ্ট করতেছেন, বা আপনি আহ, এতদিন লেট করছেন, বা আপনি যদি ঝাড়ি দেন বা বকাঝকা করেন, পার্সোনাল অ্যাটাক করে কিন্তু লাভ নেই। ঠিক আছে, তো তখন তারা বেশি ডিফেন্সিভ হয়ে যেতে পারে, আলটিমেটলি কিন্তু আপনার কোনো লাভ হবে না। এরপর হচ্ছে এনকারেজ দ্য পার্সন টু টক। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কাউন্সিলিং টাইপের কাজ। সো এমপ্লয়কে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ ভাই বলেন তো আপনার সমস্যাটা কি হচ্ছে। ঠিক আছে, সো এই যে আমি আমার বন্ধুর কথা বললাম, সে তার প্রবলেমটা খুলে বলল যে কি প্রবলেম, সে কাজ পছন্দ করে না, সে খেলাধুলা করতে পছন্দ করে। ঠিক আছে, সো এই ধরনের রিপ্লাই যখন দিবে এমপ্লয়, তখন বসেরও আসলে কিছু বলার থাকে না। So, আপনাকে তো খেলাধুলার জন্য বেতন দিচ্ছি না, তাই না? সো তারপরেও শুনতে হতে পারে। ঠিক আছে, আপনি বলেন আপনার আর কি সমস্যা হচ্ছে, আপনার কাজের ক্ষেত্রে আপনার কি সমস্যা হচ্ছে, আপনি কি বুঝতেছেন না, নাকি আপনি করতে চান না, নাকি আপনাকে ঠিকঠাক মতো কাজটা বোঝানো যাচ্ছে না। ঠিক আছে, সো এটা একটা বিষয় হতে পারে। এভাবে কথা বললে তারপর হচ্ছে গেট এগ্রিমেন্ট। সো উনি কি করতেছে, আইডেন্টিফাইং দ্য রাইট অ্যান্ড রং। তাকে যদি চাকরিতে রাখা হয়, ধরলাম তাকে ফায়ার করা হচ্ছে না, সো তার স্ট্রেংথ এবং উইকনেস গুলো এটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, সো তাকে এটা জানাতে হবে অবজেক্টিভলি, এবং সান্ত্বনা দেওয়া যাবে না এখানে হচ্ছে গিয়ে, মানে কোনো রকমের কমিউনিকেশন স্কিল মেনটেন করে যদি সান্ত্বনা দেওয়া হয় যে হ্যাঁ আপনাকে দিয়ে হবে, ব্যাপারটা ওরকম না। কোনগুলা ঠিক কাজ, কোনগুলা ভুল কাজ উনি করছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে অবজেক্টিভলি। ঠিক আছে, গালিগালাজ করে বা ঝাড়ি দিয়ে এটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে না, বা এটা সলভ করা যাবে না। সো আইডেন্টিফাই করে তারপরে যদি সে একমত হয় যে আমি এভাবে 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 কাজ করলে আমার পারফরমেন্স বেটার হবে, সো এভাবে কাজ করে যেতে হবে। ঠিক আছে, সো এরপরে কি, হাউ টু হ্যান্ডেল এ ডিফেন্সিভ সাবঅর্ডিনেট। ঠিক আছে, সো আপনার এমপ্লয় খুবই ডিফেন্সিভ, আপনি যাই ভুল ধরাতে চান বা তার পারফরমেন্স খারাপ এটা বুঝাতে চান, সে সবসময় ডিফেন্সিভ হয়ে যায়। স্যার স্যার আমি কাজ করছি, এই দেখেন রিপোর্ট, এই দেখেন আমার কাজ, আমি সারাদিন বসে অফিস করি স্যার। সো এটা কিন্তু প্রবলেম, সে ডিফেন্সিভ হয়ে গেছে। এখন আপনি সারাদিন বসে সময় নষ্ট করেন, আপনার কাজ হচ্ছে না, এটা তো তাকে বোঝানো যাচ্ছে না, এটা একটা সমস্যা না? সো আলটিমেটলি এ ধরনের কেসে কি করা যেতে পারে? ঠিক আছে, সো আলটিমেটলি তারা যে ডিফেন্সিভ হচ্ছে, তারা তাদের কথা বলাকে শেষ করতে হবে। তো তারা যত ক্ষোভ আছে সব বলুক, তারপরে ম্যানেজারকে অবজেক্টিভলি ফ্যাক্ট গুলো আলোচনা করতে হবে। ঠিক আছে, সো নেভার অ্যাটাক দেম, লেট দেম টক। কিছু মানুষ আছে কথা বলতেই থাকে। ঠিক আছে, সো আপনি রিক্সায় উঠছেন, ভাড়া নিয়ে সমস্যা হয়েছে, রিক্সাওয়ালা কথা বলেই যাচ্ছে। ঠিক আছে, আপনি কথা বলে পারবেন না। সো এটা হলো বিষয়। তারপরে হচ্ছে গিয়ে ইনস্টেড ফোকাস। আপনাকে চাল ডালের একটা এক্সপিরিয়েন্সের কথা আমি বলছিলাম আপনাদের, কাদেরকে কি বলি মনেও তো থাকে না। ঠিক আছে, তো একবার বলছিলাম, কারো মনে আছে? না স্যার। তার মানে না মাছের স্যার। এক্সাম্পল দিচ্ছিলাম, যাই হোক ওটা বলি নাই। একবার মানে অর্ডার দিছি, তো 1 ডজন হচ্ছে কি কয়টা সবরি কলা অর্ডার, না সবরি কলা না, বাংলা কলা অর্ডার দিছি, মানে এই কলাটা দরকার ছিল। সো প্রথম দিন আসে নাই, পরের দিন আমাকে সবরি কলা দিয়ে গেছে। So, আমি অর্ডার দিয়েছি বাংলা কলা, দিয়ে গেছে সবরি কলা। ঠিক আছে, আমি বললাম হচ্ছে কি আমি তো সবরি কলা অর্ডার দিই নাই। ঠিক আছে, উনি বললো হচ্ছে আপনি অ্যাপে বলেন, সো এটা ফেরত নিয়ে যাবে। সো ফেরত নিয়ে গেছে পরের দিন নিয়ে গিয়ে আবার আমাকে চম্পা কলা দিয়ে গেছে। বললাম আমি তো চম্পা কলা চাই নাই, চাইছি বাংলা কলা। ঠিক আছে, আবার কমপ্লেন করলাম, আবার ফেরত দিয়ে গেল। 1 ডজন চাইছি, কিন্তু পরের দিন আবার আসছে, বাংলা কলাই নিয়ে আসছে, বুঝছেন? এখন সে 8টা বাংলা কলা নিয়ে আসছে। আমি বললাম যে ভাই এটা কি আনছে? আমি বললাম যে স্যার এটা খুবই ভালো কলা, আমাদের নিজস্ব আহ, ভালো ফার্ম থেকে আমরা নিয়ে আসছি, বা ক্ষেত থেকে, কি বলতেছিলাম জানি না। আমার তখন মেজাজ অলরেডি খারাপ। আমি
উনি খুবই ডিফেন্ড করতেছে ওনার এই যে এই কলার বিষয়টাতে, ঠিক আছে, যে খুব ভালো কলা, কোনো ওষুধ টষুধ দেওয়া নাই, কোনো কার্বন টার্বন কোনো কিছু ঝামেলা নাই। সো আপনি নিতে পারেন, আপনি নিঃসন্দেহে খেতে পারেন। আমি বললাম যে ঠিক আছে নিবো খাবো বুঝলাম, বাট আপনি 12টার জায়গায় 8টা দিলেন কেন? ঠিক আছে। সো উনি ডিফেন্ড করে যাচ্ছিলেন, মানে যতক্ষণ পর্যন্ত আমি না বুঝি আর কি যে কলাটা এটা ভালো, ঠিক আছে। সো আলটিমেটলি মানে তার ডিফেন্সের জন্য আমি আর কোনো কথাই বলতে পারিনি, ঠিক আছে। বাট ভুল তো তারাই করছে, ঠিক আছে। সো আলটিমেটলি সে যখন বুঝতে পারলো যে ভুল হয়েছে, তখন বললো যে স্যার আসলে ওরা তো দিয়ে দেয় আমাদেরকে দিয়ে দেয়, তো আমি জাস্ট নিয়ে আসি, আমার কিছু করার নেই। তো উনি আসলে খুবই মন মেজাজ খারাপ হয়ে গেছে ওনারই, কারণ উনি বারবার এসে মানে চেঞ্জ করে দিয়ে যাচ্ছে প্রোডাক্টটা। উনি নিজে আমাকে বললো যে স্যার আর অর্ডার দিয়ে না, এদের সার্ভিস আসলে ভালো না, বুঝছেন। সো নিজেই স্বীকার করছেন, সহজ স্বীকারোক্তি। সো ডিফেন্সিভ এমপ্লয় হলো প্রবলেম, বুঝছেন, আপনি ভুলটা আইডেন্টিফাই করতে পারতেছেন না, এটা কিন্তু প্রবলেম। আমি নেগেটিভ মার্কেটিং করতেছি না, ওরা ভালো সার্ভিসও দেয়, ঠিক আছে। So, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি রিকগনাইজ ইওর লিমিটেশনস, ঠিক আছে। সো আপনার লিমিটেশনস কি? এখন আপনি সুপারভাইজার হিসেবে আপনি কিন্তু কাউন্সিলর না, আপনি কিন্তু সাইকোলজি পড়ে আসেন নাই যে তাকে আপনি কাউন্সিলিং করাবেন, তাই না? সো আপনারও লিমিটেশনস আছে। সো আপনার একটা সহ্য ক্ষমতা আছে, ঠিক আছে। আপনি বেতন পান না তার কথা শোনার জন্য, ঠিক আছে। সো সে যতক্ষণ কথা বলুক, আপনার একটা লিমিটেশনস আছে। সো আপনি কিছুক্ষণ পর্যন্ত সহ্য করবেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। সো এটা হলো, আপনারা বুঝতেছেন, জি স্যার। আপনারা ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। সো ক্রিটিসাইজ কিভাবে করলে বেটার হয় বলেন তো আপনারা? স্যার কনস্ট্রাকটিভ স্যার। তারপর ইমোশনালি ব্ল্যাকমেল করে। স্যার ক্রিটিসাইজ উইথ এভিডেন্স। ইমোশনালি ব্ল্যাকমেল, এটা কি ধরে, এটা কি আপনি মানে এটা কি বললেন এটা? ইমোশনাল ব্ল্যাকমেল, আর এটা আমি লিখেও ফেলছি। আচ্ছা পরেরটা কি বললেন? স্যার ক্রিটিসাইজ উইথ এভিডেন্স। ক্রিটিসাইজ উইথ এভিডেন্স, হ্যাঁ এটা ভালো বলছেন। হ্যাঁ, এই যে আপনি এই যে অকাজটা করছেন, এই দেখেন প্রমাণ। হ্যাঁ, এখন বের হন, ঠিক আছে। হ্যাঁ, আর কি হতে পারে? একজন কি বলতেছিলেন? আর কিছু বলতেছিলেন না? সো নেগেটিভ রিইনফোর্সমেন্ট বেটার কার্যকর মানে কাজ করে নাকি পজিটিভ রিইনফোর্সমেন্ট? কি মনে হয় আপনাদের? পজিটিভটা। পজিটিভ। নেগেটিভ হলে কি সমস্যা হয়? নেগেটিভ হলে স্যার দেখা যায় আপনার যে সুপারভাইজারের নামে পরবর্তীতে ইয়া করে যে না সুপারভাইজার ভালো না, নেগেটিভ ইয়া করে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে নেগেটিভটা নিতে পারে না, ঠিক আছে। সো পজিটিভটা আজকালকার যুগে বা জেনারেশনে অনেক ভালো কাজ করতেছে, ঠিক আছে। সো সো কি কি উপায়ে তাকে ডেভেলপ করা যায় বা ইমপ্রুভ করানো যায়? হ্যাঁ, কনস্ট্রাকটিভ বিষয়টা যেটা বললেন, ঠিক আছে, কনস্ট্রাকটিভ, বাট এই কনস্ট্রাকটিভ জিনিসটা অনেকে পারে না, ঠিক আছে। সো মনে করেন যে মানে মানে কিছু কিছু ক্ষেত্রে হয় না, আপনি কনস্ট্রাকটিভ ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু রাগটা কন্ট্রোল করতে পারতেছেন, ঠিক আছে। প্রথম সেন্টেন্সে বললেন যে হ্যাঁ, আমি আপনাকে যা বলবো ভালোর জন্যই বলতেছি, কিন্তু তারপরে পরের থেকে আপনি ঝাড়ি দেওয়া শুরু করলেন, ঠিক আছে। আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। সো কনস্ট্রাকটিভটা একটু সমস্যা হয়ে যায়। সো আপনার ইমোশনটা কন্ট্রোল করে তারপরে আপনার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেওয়া উচিত, ঠিক আছে। বা অনেক ক্ষেত্রে মানুষজন বোঝে না যে এটা মানুষকে হার্ট করতে পারে। সো লিডার হিসেবে তার কিন্তু একটা দায়িত্ব আছে। সো সাবঅর্ডিনেটদের স্ট্রেংথ এবং উইকনেস কি কি এবং তারা কিভাবে কাজ করতেছে, তাদের ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস, এটা কিন্তু নিজেই বোঝা উচিত লিডারদের, ঠিক আছে। সুপারভাইজারদের কিন্তু নিজেদেরই ভালো করে বোঝা উচিত এই বিষয়গুলো, এবং ওটার উপর বেস করে কিন্তু অ্যাপ্রেজাল গুলো করা উচিত, বা ইমপ্রুভমেন্টের কোনো বিষয় যদি বলা উচিত, বা ক্রিটিসিজম করতে হবে, বা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু সুবিধা। সো তার স্ট্রেংথ এবং উইকনেস জানে, ওটার উপর বেস করে কমেন্ট করতেছে। তোমার এই স্ট্রেংথ আছে, তোমার মেধা কম, আর তুমি পরিশ্রম করতে পারো, তুমি অনেকক্ষণ ধরে পরিশ্রম করো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তুমি পরিশ্রম করে কিছু শেখো, এই জায়গায় একটা ট্রেনিং নাও, তুমি শিখে যাবে, দেন তুমি কাজটা করো, ঠিক আছে। সেইভাবে বলতে পারে। বা কোনো যদি ধারণাই না থাকে,
জাস্ট আমি বলি যে কাজটা ঠিকঠাক মতো করতেছো না কেন, তখন কিন্তু একটা প্রবলেম। সো আইডেন্টিফাই করতে হবে আগে প্রবলেমটা। প্রবলেমটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে লিডার বা সুপারভাইজারের কিন্তু একটা ভালো একটা রোল আছে, তার রোল প্লে করা উচিত, তারপরে কিন্তু ইমপ্রুভমেন্টের বিষয়টা আসতেছে। সো এটা কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট হয়ে গেল অনেকটা। সো আপনি বুঝতেছেন, আইডেন্টিফাই করতেছেন, এরপরে একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে সো বললেন যে এই কাজ তোমার ভালো হয়েছে, এই কাজে ইমপ্রুভমেন্ট দরকার, তুমি যদি এভাবে কাজ করো তোমার ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, ঠিক আছে। সো এটা হতে পারে। আর এই ইমোশনাল ব্ল্যাকমেল কেমনে করবেন আপনি, কি সব বলেন? কে বললেন, বলেন এটা কেমনে করবেন? স্যার আমি বলছিলাম স্যার, এটা দেখা যায় আপনার অনেক সময় কিছু পাবলিক আছে যে স্যার কিছুতে কিছু হয় না। তো তখন সেক্ষেত্রে দেখা যায় আপনার যেমনি হয় তার ইমোশনালি কথা বলে তার ওই সময় ক্রিটিসাইজ করা লাগে। একটা এক্সাম্পল দেন তো। ওইটা তো স্যার অন্য সাইডে কর্পোরেট নাই, বাট অন্য সাইডে আর কি হয়ে যায়। যে বলেন আপনি দেখি ধরেন শুনি। স্যার, একটা মনে করেন যে আপনার পরিচিত মানুষ, বাট আপনার কোনোভাবেই সে বুঝতেছে না সে ভুল করছে, এই করছে হুম। সে করছে, সে বারবার সে আপনাকে বলতেছে যে না সে ঠিকই। আপনি যতই বলেন ঘুরে ফিরে সে এক কথা যে না সে ঠিক করতেছে। তখন সেক্ষেত্রে আপনার ইমোশনাল একটু ওই আর কি ইয়ে করতে হয় যে না সে ঠিক করে নাই, ওই সময় অনেক কষ্ট করে বুঝাইতে দিয়েছে ইমোশনালি। আপনি কি বলবেন, যে আপনাকে ভাই ভাবছিলাম, মাসুদ ভালো হয়ে যাও, এরকম কিছু? যাই হোক। যে এরকম হচ্ছে। আচ্ছা, ট্রাই করেন যদি কাজ করে। তো যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন এটা আসলে, আপনারা চিন্তা করলে বুঝবেন কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো এরপরে আছে হচ্ছে গিয়ে লাস্ট টপিক, পারফরমেন্স ম্যানেজমেন্ট। সো এটা নিয়ে আসলে খুব বেশি ডিটেল বলার কিছু নাই, ডেফিনেশনটা আপনারা দেখে নিন, এখানে আমি বলে দিই বিষয়টা কি। সো পারফরমেন্স অ্যাপ্রেজাল কি? পারফরমেন্স অ্যাপ্রেজাল হচ্ছে কি ইয়ারলি একবার হচ্ছে, ঠিক আছে। সো আর পারফরমেন্স ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে আপনার রেগুলার বেসিসে। সো আপনার অবজেক্টিভ কি, কি কি কাজ করা লাগবে, ডিউটিজ রেসপন্সিবিলিটিস খুবই সুন্দর করে যদি আইডেন্টিফাই করা থাকে, সেক্ষেত্রে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই চলবে। সো তার রেসপন্সিবিলিটি ছিল এটা, সে এভাবে করতেছে কিনা। সো সুপারভাইজার হিসেবে সবসময় গাইড করা বা সুপারভাইজ করা, এটা কিন্তু তার একটা দায়িত্ব, ঠিক আছে। সো লিড দিবে, পুরো বছর জুড়ে হচ্ছে কাজটা সে দেখভাল করবে, এবং কাজ চলতে থাকবে এবং ফিডব্যাক সে যথাসময় পেতে থাকবে, ঠিক আছে। সো অ্যাপ্রেজাল যেরকম বছরে একবার হয়, সেটা কিন্তু যদি সুপারভাইজার ঠিকঠাক মতো না দেখে এমপ্লয়ের কাজগুলো, সো বছরে একটা সময় এসে তাকে একটা মার্ক দিয়ে গেল, রেটিং দিয়ে গেল, সেটা কিন্তু অনেক সময় জাস্টিফাইড নাও হতে পারে। সুপারভাইজার তো সবসময় বসে বসে দেখবে না আপনি কি কি কাজ করতেছেন, তাই না, কিভাবে কাজ করতেছেন। সো সেই ক্ষেত্রে বোঝাটা কিন্তু ডিফিকাল্ট, কিন্তু রেগুলার বেসিসে যদি দেখভাল করা হয় বা পারফরমেন্স ম্যানেজমেন্টে এনশিওর করা হয়, বা আপনার গোল কি, অবজেক্টিভ কি ছিল, সেটার আন্ডারে আপনি কিভাবে কাজ করতেছেন সেটা যদি বোঝা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রেজালের যে লিমিটেশন গুলো ওটা কিন্তু অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। সো পারফরমেন্স ম্যানেজমেন্টে ইনিশিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে খুবই অবজেক্টিভ থাকতে হবে। অবজেক্টিভ মানে হচ্ছে কি আপনার মেজারেবল একটা গোল থাকতে হবে, আমি এই কাজটা চাচ্ছি, তুমি এটা এই সময়ের মধ্যে এভাবে এই কারেক্টনেস বা অ্যাকুরেসি ইনশিওর করে তুমি করবা, এরকম হলে তোমার পারফরমেন্স ভালো, এরকম হলে তোমার পারফরমেন্স খারাপ। খুবই আইডেন্টিফাইড একটা বিষয় থাকবে, যে আমি আইডেন্টিফাই করতে পারি একটা বেঞ্চমার্ক অনুযায়ী যে আপনার কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে, ঠিক আছে। সো এটা হলে আপনার অ্যাপ্রেজালের ঝামেলাগুলো চলে যাবে বা বায়াস গুলো চলে যাবে, ঠিক আছে। সো এই চ্যাপ্টার আপনাদের শেষ। কারো কোনো কোয়েশ্চেন বা কমেন্ট থাকলে আপনারা বলতে পারেন। আর এটা পর্যন্ত আপনাদের মিডের সিলেবাস। স্যার কোয়েশ্চেন নাই, এমপ্লয়ি এখনো হইতে পারলাম না, এমপ্লয়ি ম্যানেজমেন্ট শিখতেছি। হবেন একটা সময়, যখন হবেন তখন কি করবেন? তখন তো স্যার এসব মনে থাকবে না। তো তখন কমন সেন্স ইউজ করবো। মনে না থাকলে আমাকে কল দিন, মনে থাকবে। এটা কোনো কথা, মনে থাকবে না? এত ঘটনা বলতেছি, আপনি যদি বলেন মনে থাকবে না, এটা কোনো কথা বললেন আপনি?